বিষয়টা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে যদি দুইটা দামের মধ্যে পার্থক্য ঘটে, তাহলে সেক্ষেত্রে চাহিদার পরিবর্তন ঘটার মাধ্যমে আবার নতুন করে একটা দাম স্থির হবে। অর্থাৎ দুই দাম কখনোই কোনোভাবেই পুনঃপ্রতিযোগিতার বাজারে সমান থাকবে, তারপরে হ্যাঁ দাম সমান হয়ে যাবে, আবার দাম সমান হয়ে যাবে। আচ্ছা, মানে এক হয়ে যাবে। স্যার, ক্রেতা বিক্রেতা উভয়ই দাম গ্রহীতা হিসেবে কাজ করে। স্যার, দাম গ্রহীতা মানে কি? দাম গ্রহীতা মানে দাম গ্রহণ করে নেয়। দাম গ্রহীতা মানে কি, দাম একটা হচ্ছে প্রাইস টেকার আর একটা হচ্ছে প্রাইস মেকার। প্রাইস মেকার হচ্ছে দাম সৃষ্টি করে, আর প্রাইস টেকার হচ্ছে দাম গ্রহণ করে। এই যে পুনঃপ্রতিযোগিতা বাজারে অনেক ক্রেতা থাকে, অনেক বিক্রেতা থাকে, তো সমস্ত ক্রেতারা যেটা কিনতে চায় সেটা মিলে একটা চাহিদা রাখা হয়। আবার সমস্ত ক্রেতা বলতে সমস্ত ফার্ম বা হ্যাঁ সমস্ত ক্রেতা যেটা কিনতে চায় সেটা মিলে একটা সম্মিলিত চাহিদা রাখা হয়। আবার সমস্ত ফার্মগুলো মিলে যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে চায় সেটা মিলে একটা যোগান রাখা হয়। এরকম চাহিদা যোগানের সমতা দ্বারা একটা দাম নির্ধারিত হয়। এই দামটা কি করে, এই দাম নির্ধারিত, এই দ্রব্যের দাম হয়ে গেছে 10 টাকা, এই 10 টাকা ক্রেতাও মেনে নেবে, বিক্রেতাও মেনে নেবে। অর্থাৎ ক্রেতা এর চেয়ে কম দামে বিক্রি করতে, মানে কম দামে কিনতে পারবে না। ক্রেতার টার্গেট থাকে তো কম দামে সে কিনবে, কিন্তু এর চেয়ে কম দামে সে কিনতে পারবে না। আর বিক্রেতার টার্গেট থাকে বেশি দামে বিক্রি করবে, আর বিক্রেতাও এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে না। অর্থাৎ ওই দামটা ফিক্সড, এটা ক্রেতাও মেনে নেবে, বিক্রেতাও মেনে নেবে, অর্থাৎ মেনে নিতে সে বাধ্য থাকবে। এই জন্য এটা হচ্ছে কি, যেহেতু সে মেনে নিচ্ছে, সেটা হচ্ছে সে হচ্ছে প্রাইস টেকার, অর্থাৎ সে দাম একটা নির্ধারিত হয়েছে চাহিদা যোগানের সমতা দ্বারা, সে শুধু এটা গ্রহণ করতেছে। আর প্রাইস মেকার হচ্ছে যেটা আমরা একচাটিয়া আমরা পড়বো সামনে, যে নিজে নিজে দাম সৃষ্টি করতে পারবে। ঠিক আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে আলোচনা করব। আমার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, এই জায়গায় লেখা আছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাহ্যিক কোনো প্রভাব গ্রহণযোগ্য নয়। এখানে দাম ব্যবস্থা নিয়ন্ত্রিত থাকে, সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ কোনো পণ্য বিনিময়ের উপর কোন রকম বিধিনিষেধ আরোপ করতে পারে না। তাহলে স্যার কেউ না কেউ তো মানে দামটা নির্ধারণ করে, তাহলে কে করে দামটা নির্ধারণ? দ্বিতীয় চ্যাপ্টার পড়ো নাই দাম কিভাবে নির্ধারিত হয়, ভারসাম্য কিভাবে হয়, স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা পড়ো নাই? এই যে যেটা বললাম, মানে ওই যে চাহিদা যোগানের সমতা দ্বারা নির্ধারিত হয়, চাহিদা যোগানের সমতা দ্বারা নির্ধারিত হয়, যেটা আমরা স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায় পড়ছিলাম। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায় কি, ওই যেমন আবার আর একটা বলো যে আমরা কি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি মনে আছে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আর একটা ছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম কিভাবে নির্ধারিত হয়, তা সরকার নির্ধারণ করে দেয়। আর পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় দাম চাহিদা যোগানের সমতা দ্বারা নির্ধারিত, অর্থাৎ সরকার নির্ধারণ করে দিতে পারে না। পুনঃপ্রতিযোগিতা বাজার হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার একটা রূপ, মূল্য ব্যবস্থার একটা রূপ। অর্থাৎ এই ক্ষেত্রে বাজারে যে চাহিদা আছে, যে যোগান আছে, তার সমতা দ্বারা দাম নির্ধারিত হবে। এই দাম সরকার নির্ধারণ করে দেবে না, আর সরকার এটা প্রভাবিত করতে পারবে না। যদি কোনো প্রতিযোগিতা বাজার হয়, মিশ্র হইলে সে কি করতে পারবে। নাদিরা, কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর স্যার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রান্তিক আয় সমান সমান প্রান্তিক ব্যয় হয় কেন? আচ্ছা, সেটা নিয়ে এখন কথা বলবো। আর আমরা তো আসলে পূর্ণ প্রতিযোগিতা সবেমাত্র শুরু করছি। স্যার, বাজারকালে দ্রব্যের যোগান মজুদ দ্বারা সীমিত হয়, এটার মানে কি? মজুদ দ্বারা সীমিত হয়, লাইনটা আবার জি বলো। স্যার। স্যার, বাজারকালে দ্রব্যের যোগান মজুদ দ্বারা সীমিত হয়। বাজারকালে দ্রব্যের দাম মজুদ দ্রব্যের যোগান মজুদ দ্বারা সীমিত হয়। আচ্ছা, মজুদের উপরে যোগান নির্ভরশীল। মজুদ যদি বেশি থাকে যোগান বেশি হয়, মজুদ যদি কম হয় যোগান কম হয়। অর্থাৎ কোন বিক্রেতা মাছ কখন বেশি বিক্রি করতে পারবে? প্রথম হচ্ছে তার কাছে যদি মাছ থাকে, যে পরিমাণ মাছ তার জন্য বিক্রয়যোগ্য, যে পরিমাণ মাছ থাকে সেটা হচ্ছে তার মজুদ। আবার খেয়াল করো, কোন চাল উৎপাদনকারীর কাছে যে পরিমাণ চাল বিক্রি করার উপযুক্ত, যে পরিমাণ চাল থাকবে সেটা হচ্ছে তার মজুদ। আবার কোন মাছ বিক্রেতার কাছে যে পরিমাণ মাছ বিক্রির উপযুক্ত, বিক্রি করার জন্য থাকবে, সেটা হচ্ছে তার মজুদ। আর ওই মজুদ থেকে যেই অংশটা সে বাজার নিয়ে আসবে প্রচলিত দাম মেনে, সেটা হচ্ছে যোগান। তাহলে দেখো, যদি মজুদ না থাকে তাহলে যোগানের সংকট ঘটবে, যদি মজুদ বেশি থাকে তাহলে যোগানও বেশি হবে। আবার মজুদ আসবে কোথা থেকে? মজুদ আসবে উৎপাদন থেকে।
যেই বছর চালের বেশি উৎপাদন হবে, কোন কৃষকের যদি চাল বেশি উৎপাদন হয় তাহলে তার কাছে মজুদ বেশি থাকবে। যদি মজুদ বেশি হয় তাহলে তার ক্ষেত্রে সে যোগানও বেশি দিতে পারবে বাজারে, দাম বাড়লেও বেশি দিতে পারবে। আর যদি যার কাছে নাই সে দাম বাড়লেও তার অন্য কেউ বাজাইবে, কিন্তু সে তো আর বাজারে যোগানের পরিমাণ বাড়াতে পারছে না। তো সুতরাং হচ্ছে মজুদ হচ্ছে নির্ভরশীল আর যোগান হচ্ছে নির্ভরশীল মজুদের উপর। মজুদ বেশি হলে যোগান বেশি দেওয়া সম্ভব হবে, মজুদ কমে গেলে যোগান কম দেওয়া সম্ভব হবে। এইটাই সম্ভবত বলছে। আর আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি একটা ছোট্ট একটা গল্প কি একটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে শুরু করি। তোমাদের কারো বাড়ি কি ভোলায় আছে? বা ভোলায় কোনো পরিচিত কেউ আছে কিনা? মামা টামা, মামা বাড়ি, নানা বাড়ি? স্যার আমার এক ফ্রেন্ডের নানা বাড়ি আছে। আচ্ছা, যাই হোক, সেটা আসলে মুখ্য না থাকুক বা না থাকুক, আমার কিন্তু এই শিক্ষা ক্যাডারে প্রথম চাকরি হয়, অর্থাৎ শিক্ষা ক্যাডার কি আমার প্রথম চাকরি হচ্ছে এই শিক্ষকতায়। যে সে 2005 সালে আমি প্রথম পোস্টিং হয় আমার ভোলার লালমোহন শাহবাজপুর সরকারি কলেজে। তো ওইখানে এখন একটা প্রথম আলোর পেপারের দাম কত কেউ জানো? স্যার এটা আগের দিন বলছিলেন গল্পটা। ও, আগের দিন বলছি, তাহলে আচ্ছা, তাহলে আবারও বলি। একটা পেপারের দাম হচ্ছে 10 টাকা, কিন্তু ওইখানে আমার কাছে বা আমাদের কাছে সবার কাছে পেপারের দাম রাখতো 12 টাকা করে। তাহলে আমি বলছিলাম যে এইটা তাহলে কিভাবে তার পক্ষে, এবং 12 টাকা আমরা কিনতাম, এটা কিভাবে কেন সম্ভব ছিল? স্যার একজন বিক্রেতা ছিল। বিক্রেতা কম ছিল, তাহলে একজন একজন ছিল। বিক্রেতা কম না, একজন ছিল। আচ্ছা, এখন হচ্ছে এই বাজারটা হচ্ছে আচ্ছা, আমরা কিছু বিক্রেতা বাজার নিয়ে কথা বলে তারপর কোনো প্রতিযোগিতায় ঢুকি। আমরা ধীরে ধীরে কোনো প্রতিযোগিতায় ঢুকি। আমরা কিছু বাজারে কি করি তোমাদের যেহেতু ধারণা দেই নেই, তাহলে বাজারে দুটো পার্ট থাকে। দুইটা পার্ট বলতে দুটো অংশ থাকে। এক পাশে থাকে ক্রেতা, আচ্ছা এই পাশে বিক্রেতা, আর ক্রেতা যেহেতু ক্রেতা দিলাম এই পাশে ক্রেতা। ঠিক আছে, আমি যে বাজার কথা বলছিলাম সেই বাজারে পেপার স্যার দেখা যায় না। আচ্ছা, যে বাজারের কথা বলছিলাম সেই বাজারে পেপার এজেন্সির কথা বলছিলাম, সেখানে বিক্রেতা ছিল একজন আর ক্রেতা ছিল অসংখ্য। বাজারের সংখ্যা আসলে বাজারে কোন বাজার হবে, কি বাজার হবে, সেটা আসলে ক্রেতা বিক্রেতার উপর আরো কিছু বৈশিষ্ট্য উপর নির্ভর করে। প্রথমে শর্ত হচ্ছে সেই ক্রেতা বিক্রেতার উপর নির্ভর করে। এমন এক বাজার হতে পারে যেখানে একজন বিক্রেতা থাকতে পারে, অসংখ্য ক্রেতা থাকতে পারে। দুইজন বিক্রেতা থাকতে পারে, অসংখ্য ক্রেতা থাকতে পারে। অসংখ্য ক্রেতা থাকতে পারে। তিনজন, বা ধরো আমি জ্বালা ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, সংক্ষেপে বলো। না, নর্মাল পেপার রাখো, গ্রাফ পেপার রাখলেও সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, একদম খাতা আকারে দাও, আর কিছু দরকার নেই, নাম আর রোল লিখে উপরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও বলে দাও। আচ্ছা, লাগুনি আল্লাহ হাফেজ। এমন হতে পারে, আবার হতে পারে এটা তিনের থেকে, অর্থাৎ এটা 3 থেকে 10, বা যেটাকে বললাম তোমার মুষ্টিমেয় ক্রেতা অসংখ্য, এমন হতে পারে। কিছু আবার এই ধরো উল্টা থেকে যদি আমি আসি, উল্টা থেকে হইতে পারে যে ক্রেতা একজন, বিক্রেতা অসংখ্য, ঠিক আছে? আবার ক্রেতা দুজন, বিক্রেতা অসংখ্য, ক্রেতা এরকম থাকতে পারে। তাহলে আপাতত আমরা যে কয়টা বাজার নিয়ে বললাম এই কয়টা নিয়ে আপাতত দেখি, তারপর যা যা আছে তোমাদের বইয়ের সাথে মিলাবো। আমি এগুলো কি তোমাদের পড়তে বলছিলাম আজকে বাজারের প্রকারভেদগুলা?
জি স্যার। পড়ছো? আচ্ছা, পড়লে পড়ছো, না পড়লে দেখো। তাহলে দেখো, এমন এমন বাজার হতে পারে যেই বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে। তাহলে সেই বাজারটাকে মূলত বলা হয় একচেটিয়া বাজার। যেটা নিয়ে আমি বলছিলাম কথা, যে একজন পেপার এজেন্সি, অর্থাৎ সবাই পেপার একজনে নিয়ে আসতো, আর অনেকজন ক্রেতা ছিল। তাহলে এই বাজারে আরো কিছু বৈশিষ্ট্য হয়, যেমন যেহেতু একজন বিক্রেতা, সেহেতু সে বাজারের সমস্ত দ্রব্যের যোগানকে সে নিয়ন্ত্রণ করে। তাহলে যোগানকে সে নিয়ন্ত্রণ করে, তাহলে এক্ষেত্রে দেখো কতগুলো বৈশিষ্ট্য হয়, যে বাজারে একজন বিক্রেতা আর অসংখ্য ক্রেতা থাকে এবং ওই বিক্রেতা বাজারের সমস্ত দ্রব্যের যোগানকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই বাজারটাকে বলা হয়, এটাকে কি বলা হবে, এই বাজারটাকে বলা হয় তোমার একচেটিয়া বাজার। ঠিক আছে, একচেটিয়া বাজার। আবার একজন ক্রেতা একজন হতে পারে, আমরা আসবো ধীরে ধীরে বাজারে। এইটা কি তাহলে কি একচেটিয়া বাজার? একচেটিয়া বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক এক বাজার মিনিট, কি? ও না, এইগুলো সব হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতার ধরন। এটা তো আমি গতকালই বলেছি যে অপূর্ণ প্রতিযোগিতা বাজার অনেক ধরনের হতে পারে। যে ক্ষেত্রে আমি মেইনলি কি বলছিলাম, অপূর্ণ প্রতিযোগিতা বাজারে মেইন কথা বলছিলাম, হয় বিক্রেতা নয় ক্রেতা, কোথাও একটা সংকট থাকবে। এটা যদি অসংখ্য হয়, এটা একজন হবে, দুইজন হবে বা কতিপয় হবে। আবার এটা যদি অসংখ্য হয়, তখন একজন হবে, দুইজন হবে, কতিপয় হবে। অথবা এটাও একজন হইতে পারে, এটাও একজন হইতে পারে, এটাও দুইজন হইতে পারে, এটাও দুইজন হইতে পারে। অর্থাৎ কোনো দিক দিয়েই আর পূর্ণ প্রতিযোগিতার মধ্যে থাকবে না। অর্থাৎ এই ফাটাফাটি, অর্থাৎ অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, এই ট্রেন্ডের মধ্যে আর থাকবে না। সে অসংখ্য ক্রেতা হয়ে গেলে স্বল্প সংখ্যক বিক্রেতা বা একজন দুজন বিক্রেতা হবে। আবার অসংখ্য বিক্রেতা হয়ে গেলে একজন দুইজন ক্রেতা হবে। আবার ক্রেতার মধ্যে সংকট থাকবে, বিক্রেতার মধ্যে সংকট থাকবে। এটাই হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ধরন। একমাত্র পূর্ণ প্রতিযোগিতা কখন হবে, যখন এখানে অসংখ্য এখানে অসংখ্য, সেইটা হয়ে যাবে পূর্ণ প্রতিযোগিতা। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। যদি ক্রেতা বিক্রেতা উভয়ই যদি অসংখ্য হয়ে যায়, সেটা হয়ে যাবে পূর্ণ প্রতিযোগিতা। আর যদি ক্রেতা বিক্রেতার কোথাও যদি কোনো ঘাটতি ঘটে, অর্থাৎ অসংখ্যর চেয়ে কম হয়ে যায়, এক দুই বা কতিপয় বা মুষ্টিমেয় এরকম যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি, সে বিক্রেতা হতে পারে ক্রেতা হতে পারে, সেটা হবে কি তোমার অপূর্ণ প্রতিযোগিতা। অপূর্ণ। হ্যাঁ, এখন এই ক্রেতা বিক্রেতার সংখ্যার উপর ভিত্তি করে অপূর্ণ প্রতিযোগিতা কিভাবে ভাগ করা যায়। প্রথম দেখো, যে বাজারে এই একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে এবং ওই বিক্রেতাই বাজারের সমস্ত দ্রব্যের যোগানকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ সমস্ত দ্রব্য উনি বাজারে উনি উৎপাদন করবে, উনি আনবে, বা যেভাবেই যাবো ওনার কাছে সব যোগান থাকবে। এরপর হচ্ছে যদি দুইজন, তাহলে এইটার ইংলিশে বলা হয় মনোপলি। এর ইংলিশ টার্ম হচ্ছে মনোপলি। মনো শব্দের অর্থ হচ্ছে এক, আর পলি শব্দের অর্থ বিক্রেতা। তাহলে একজন বিক্রেতা সম্পন্ন বাজারকে বলা হয় মনোপলি, যেটাকে বাংলায় বলা হয় একচেটিয়া। আর এরপর যে বাজারটা, সেটাকে বলা হয় ডুওপলি। এই বাজারটাকে, তাহলে এটা কি ইংলিশ হচ্ছে, যদি ইংলিশ লিখে দেই, ইংলিশ হচ্ছে মনোপলি। এটা একদম মানে মনোযোগ দিয়ে শোনো, তাহলে বেশি আর বাসায় পড়াও লাগবে না। আর এটা হচ্ছে ডুওপলি। ডুওপলি। আচ্ছা, যারা গান টান গাও তারা কি, এটা তো আমরা গান গাইবে না গাই, গান তো শুনি। এবার বলে না যে এবার ডুয়েল কণ্ঠে গান গাইবেন অ্যান্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন, এরকম ঘোষণা তোমরা শোনো না? বা এখন যারা আধুনিক যারা আছে, তাহলে এটা হচ্ছে ডুয়েল। ডুয়েল মানে কি দুইজন। আর ডুও হচ্ছে দুই। ডুওপলি মানে দুইজন বিক্রেতার বাজার। পলি শব্দের অর্থ আগেই বলছিলাম বিক্রেতা। তাহলে ডুওপলি হচ্ছে দুইজন বিক্রেতার বাজার। দুইজন বিক্রেতা, কোনো বাজারে যদি দুইজন বিক্রেতা থাকে এবং ওই দুইজন বিক্রেতায় যদি বাজারের সমস্ত যোগানকে নিয়ন্ত্রণ করে, আর সেক্ষেত্রে যদি ক্রেতা থাকে অসংখ্য, ক্রেতার কথা তুমি উল্লেখ করলাম, তারপর সেটা হচ্ছে কি ডুওপলি বাজার। এখন মনোপলি আর ডুওপলি, এই ধারণা, এই যে কনসেপ্ট দুইটা তোমার কাছে ক্লিয়ার হইল কিনা? জি স্যার। আচ্ছা, এরপর আরেকটা আছে অলিগোপলি, যেটাকে, এটা হচ্ছে অলিগোপলি। অলিগো শব্দের অর্থ হচ্ছে কতিপয় বা মুষ্টিমেয়। তাহলে মুষ্টিমেয়, যে বাজারে মুষ্টিমেয় বিক্রেতা থাকে আর অসংখ্য ক্রেতা থাকে, সেই বাজারটা হচ্ছে কি তোমার অলিগোপলি বাজার। আবার খেয়াল করো,
অলিগোপলি, মুষ্টিমেয় কথাটা বলতে কি বোঝায়? দুইয়ের অধিক, কিন্তু অসংখ্য না, কয়েকজন, মাত্র কয়েকজন। তাই মাত্র কয়েকজন, এটাকে সাধারণত 3 থেকে 10 জনের মতো যদি বিক্রেতা থাকে, 3 থেকে 10 জনের মধ্যে যদি বিক্রেতা থাকে আর যদি অসংখ্য ক্রেতা থাকে, তাহলে সেই বাজারটা হয় কি তোমার ডুওপলি, সরি অলিগোপলি। এরপর গেল, এইটার মধ্যে গেল। এরপরে আমি আর একটা যদি উল্টো দিক দিয়ে আসি, তাহলে এটা হচ্ছে যদি একজন ক্রেতা থাকে আর অসংখ্য বিক্রেতা থাকে, অর্থাৎ এই বাজারে যদি উল্টো হয়, তাহলে এই বাজারটাকে বলা হয় মনোপসোনি বাজার। মনোপসোনি অর্থাৎ একজন ক্রেতার বাজার, একজন ক্রেতার বাজার আর অসংখ্য বিক্রেতার বাজার। তোমরা তো এর মধ্যে পাইলা যে ওই যে আমি একটা উদাহরণই দিলাম, যে বাজারে যদি একজন হকার থাকে, তাহলে সেখানে যদি 2 জন হকার থাকতো, তাহলে সেটা হচ্ছে ডুওপলি। বা কোনো একটা দ্রব্যের উৎপাদন কেন্দ্র বা এই কলমটার উৎপাদন 2 জন উৎপাদন, ডুওপলি প্রদীপ হইলে। আর এই মনোপসোনিটা দেখো, মনোপসোনিটা হচ্ছে যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকবে কিন্তু ক্রেতা থাকবে একজন। তোমরা এটা ভাববে কি এই ধরনের বাজারের একটা বলতে পারো যে এটা কি ধরনের বাজার হতে পারে বা কেমন এর বাজার হতে পারে? স্যার আবার একটু বলবেন? এই যে এখানেই তো বলে দিছি যে একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে। এই বাজারের উদাহরণ তোমরা কল্পনা করতে পারো কিনা, এমন কি হইতে পারে কিনা? কি আরো কি কিছু বলবা? এই তাসফিয়া কি আজকে কলেজে আসছো? স্যার আপনি কি জি আজ স্যার, কলেজে আসছিলাম। হ্যাঁ স্যার আসছিলাম তো আমি। তুমি তো আমার ক্যামেরায় ধরা পড়ছো আজকে, আমি তো তোমার দেখছি মনে হয়। এবং তোমরা কয়েকজনই ফুলের বাগানে বসে বসে ছিলে না? রিদি ছিল? জি স্যার। রিদি জি স্যার। ছিল? কে কে ছিল এখানে? হ্যাঁ স্যার, স্যার আমি ছিলাম, রিদি ছিল। রোহাও ছিল? হ্যাঁ স্যার। ও ভালোই। না আমি উপরে ডিউটি করতেছিলাম তখন, আমি তো আর তাসফিয়া স্যার আপনার খুঁজছিলাম, পাই নাই। রিদি কোথায় মেসেজ খুঁজে? দিছিল, আপনি শো করেন ও নাই। না, আমি মেসেজ তো এসেছিল, আমার মোবাইল ছিল বাসায়, ওই ছেলে ওই শনি হ্যাঁ সেটাই পরে ভাবছিলাম হয়তো বাসায় পরে রেখে ক্লাস আসছেন। করছে তখন। ওই সময় একটা ফোন নাম্বার আছে না, ফোন দিবা। আমি কলেজে ছিলাম তো, আমি উপরে ক্লাস করছি, তোমাদেরকে দেখছি আমি। তাসফিয়া একবার ওই থেকে একদম ওদের ওই কলেজ মাঠের দিকে একবার আসছে, মানে এই দিকে আসছে না, হ্যাঁ স্যার। জি স্যার। ভিতরে আসছে। আর তখন ওরে দেখছি, আর ওর চেহারাটা একটু বড় বড় তো, এই জন্য চোখে পড়ে আর কি, নাকি? ওর ফেস বড় না? হ্যাঁ কথা কয় না কেন? হ্যাঁ স্যার স্যার। আমার ফেস বড়। কি জানি, আমার কাছে মনে হয়েছে আর কি, এই জন্য চোখে পড়ে ওরে, বা কেমন জানি মনে হয় আলাদা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে একজন ক্রেতা আর অসংখ্য বিক্রেতা, এই বাজার চিন্তা করতে পারো কিনা কেউ? স্যার পাটকল? গুড, হ্যাঁ বই দেখে বলছো? না স্যার। আচ্ছা, পাটকল, চিনির কল বা এই যে যদি থাকে, তাহলে কোন এলাকায় যদি পাটকল থাকে, একটা যদি পাটকল থাকে, তাহলে পাট চাষি থাকে অনেকজন। তাহলে অনেকজন, এটা তোমরা ধন্যবাদ, আসলে তোমরা এই পর্যন্ত চিন্তা করছো। আমি স্টুডেন্ট পর্যায়ে তো আমার এরকম কথা জিজ্ঞাসা আমি পারতাম না, আমার মাথায় আসতো না। পাটকল তাকে যদি না করতাম, তাহলে পাটকল হচ্ছে একটা, ধরো একটা এলাকায় একটা পাটকল আছে, তো ওই এলাকায় অনেক পাট চাষি থাকবে, তাহলে এই পাট চাষিরা হচ্ছে পাটের বিক্রেতা, অসংখ্য বিক্রেতা, অনেকজন উৎপাদন করে। আর ক্রেতা হচ্ছে পাটকল বা চিনির কল। তাহলে চিনির কল যদি থাকে, তাহলে বা চিনি উৎপাদনকারী কোনো কারখানা যদি থাকে, তাহলে অনেকেই তো আখ চাষ করবে। তাহলে যারা আখ চাষ করবে তারা হচ্ছে আখের বিক্রেতা। আর আচ্ছা, এরপর হচ্ছে মনোপসোনি। তাহলে এটা গেল যেই বাজারে একজন, দেখো খেয়াল করো, যেই বাজারে একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে, সেটা হচ্ছে মনোপসোনি বাজার। আর যেই বাজারে তারপরে কি ডুওপসোনি বাজার, ওইটার মতো মিলিয়ে যাবা, ডুওপসোনি বাজার। তাহলে ডুওপসোনি বাজারটা কি?
যেই বাজারে দুইজন বিক্রেতা এবং দুইজন ক্রেতা আর অসংখ্য বিক্রেতা, অর্থাৎ ওইটা উদাহরণে যদি দুইটা পাটকল থাকে তাহলে দুইজন কিনবে আর অনেকে বিক্রি করবে, উদাহরণ। আচ্ছা, এরপর এখানে দেখো কোনো কোনো বই তো আছে এরকম অলিগোসনি, ঠিক আছে, অলিগোসনি বা অলিগোসনি এরকম একটা আছে। সেটা হচ্ছে ওইরকম কি, যদি মুষ্টিমেয় বিক্রেতা থাকে মানে মুষ্টিমেয় ক্রেতা থাকে, অর্থাৎ যদি কয়েকটা পাটকল থাকে। আচ্ছা, এইটা গেল। তাহলে তুমি যদি দেখো এই তিনটা যদি জানো তাহলে এই তিনটা তুমি অটোমেটিক জানবা। আর একটা বিষয় হচ্ছে, স্যার আমি কিন্তু ওই পাটকল আর চিনির কল ওইটা বুঝি নাই। কোনটা বোঝো নাই? স্যার যে বললেন একজন ক্রেতা থাকে, ওই জায়গায় তো অসংখ্য ক্রেতা অসংখ্য থাকে। একজন ক্রেতা কই? একজন ক্রেতা পাটকল একজন ক্রেতা। কোন এলাকায় যদি পাটকল থাকে তাহলে মানুষ তো পাট চাষ করবে, তাহলে পাট চাষ তো এলাকার অনেকেই করবে, কিন্তু সে বিক্রি করবে কোথায় গিয়া? স্যার পাটকল তো অনেকগুলাই আছে। না, পাটকল একটা থাকবে। কথা বোঝে নাই যে একটা এলাকায় একটা পাটকল আছে। যদি একটা এলাকায় একটা পাটকল থাকে তাহলে আর অনেকে যদি পাট চাষ করে তাহলে ওই অনেকে যারা পাট চাষ করবে তারা ওই পাটকলে গিয়ে পাট বিক্রি করবে। তাহলে এইটা হচ্ছে একজন ক্রেতা, অর্থাৎ পাটকল হচ্ছে ক্রেতা, একটা প্রতিষ্ঠান ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে অনেকজন। এইবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। অন্য সবাই? ধন্যবাদ। ধন্যবাদ নাদিরা, এরকম না বুঝলে থামাই দেবা, আমি শুরুতেই বলেছি যে থামাই দেবা, কারণ এ তো প্রথম না, যেখানে বুঝবা না সেখানে ডাইরেক্ট ব্রেক, হার্ড ব্রেক, খামি দিয়ে যাবা, স্যার আমার না বুঝাই দিয়ে আপনি যাইতে পারবেন না। ঠিক আছে, আমি এগুলো এনজয় করি। আচ্ছা, এরপর দেখো, যদি সেরকম পাটকল যদি দুইটা থাকে তাহলে দুইটা পাটকল থাকলো, অর্থাৎ দুইটা বিক্রয় কেন্দ্র, মানে সরি দুইটা হচ্ছে মানে ক্রয় কেন্দ্র, আর বিক্রেতা হচ্ছে অসংখ্য মানে চাষিরা, তাহলে সেটা হচ্ছে ডুয়াল শ্রেণী। আরেকটা বাজারের কথা আছে এখানে, যে একজন বিক্রেতা একজন ক্রেতা, এইটাকে বলা হয় বাইলেটারাল, এটা হচ্ছে ডুয়াল শ্রেণী, আর একজন ক্রেতা এটা হচ্ছে বাইলেটারাল মার্কেট, অথবা বাংলায় যেটাকে বলা হয় দ্বিপাক্ষিক বাজার, বা এটা বলতে আছে দ্বিপাক্ষিক একচেটিয়া, না? জি স্যার। দ্বিপাক্ষিক একচেটিয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি, একজন ক্রেতা একজন বিক্রেতা থাকবে। আচ্ছা, এখন দেখো আমরা যেগুলো নিয়ে কথা বলছি এগুলো বইতেও আছে, বইতেও সুন্দর করে লেখা আছে, এগুলো আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস ভিন্নভাবে কথা বলবো। আপাতত এই পর্যন্ত, এটা এই পর্যন্ত রাখো। আর একটা বাজার আছে, সেই বাজারটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বাজার, অর্থাৎ এখানে যদি আমরা বলি যে পূর্ণ প্রতিযোগিতা বাজার আর একচাটিয়া বাজার, এই দুইটা কিন্তু একদম দুই মেরুর দুই বাজার, সব বৈশিষ্ট্যের দিক দিয়ে, সব দিক দিয়ে, যে এক জায়গায় হচ্ছে অসংখ্য ক্রেতা ও অসংখ্য বিক্রেতা থাকে, আর এক জায়গায় একজন বিক্রেতা থাকে। একটা হচ্ছে দাম নির্ধারিত থাকে, আর একটা হচ্ছে দাম অনির্ধারিত থাকে। একটা হচ্ছে পরিবেশের, যদি বৈশিষ্ট্য করি, পরিবেশে কোনো বাধা নিষেধ নাই, আর একটা পরিবেশে বাধা নিষেধ আছে। তারপর হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা থাকে, আর একটা হচ্ছে উপকরণের পূর্ণ গতিশীলতা থাকে। অর্থাৎ আমরা যদি বলি তাহলে দুটো হচ্ছে একদম বিপরীত মেরু দুটা ধারণা। এখন এই দুইটা ধারণাকে, অর্থাৎ ওই যে আমরা পড়ছিলাম মিশ্র অর্থ ব্যবস্থা, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য নিয়ে যে অর্থ ব্যবস্থা হয়, সেটা কি ছিল? মিশ্র অর্থ ব্যবস্থা। এইরকম যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্য এবং একচাটিয়া বাজারের বৈশিষ্ট্য, এই দুই বাজারের কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে যে বাজার হবে সেটাকে বলা হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটাকে বলা হবে তোমার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই জেনে রাখো। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, অর্থাৎ এই বাজারে একচেটিয়া বাজারে কিছু বৈশিষ্ট্য থাকবে, আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিছু বৈশিষ্ট্য থাকবে। তাহলে যে বাজারের কিছু কিছু বৈশিষ্ট্য একচেটিয়া বাজারের এবং
পূর্ণ প্রতিযোগিতা বাজারের এই দুই বাজারের বৈশিষ্ট্য মিলে যে বাজারটা গঠিত হবে সেটাকে বলা হবে একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে একটু যেহেতু আমরা সব ক্রেতার সংখ্যা নিয়ে কথা বলছি, এই বাজারে তোমার সাধারণত বিক্রেতা হচ্ছে এরকম 10 থেকে 20 জনের মধ্যে থাকে। তার মানে এটা হচ্ছে কতিপয় বিক্রেতা, কিন্তু অসংখ্য না। ঠিক আছে, অসংখ্য না। এই বাজারে দ্রব্যটা যেটা বিক্রি হয় সেটা হচ্ছে সমজাতীয় দ্রব্য, কিন্তু সামান্য পৃথকীকৃত। ঠিক আছে, সামান্য পৃথকীকৃত। আচ্ছা, আমরা যে এই বাজারগুলো নিয়ে কথা বলছি এটা কিন্তু তোমাদের বইতে আছে, সবই বইতে আছে। আমি তাহলে এটা নিয়ে আর আলোচনা করলাম না, কারণ আমরা ভিন্ন ভিন্ন ভাবে এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি তোমাদেরকে প্রাথমিক ধারণাটা দিলাম। তোমরা কি প্রাথমিক ধারণাটা পাইছো? জি স্যার। আচ্ছা, এখন আমি পূর্ণ প্রতিযোগিতা এখন আরো কিছু বলো। স্যার বইতে আরেকটা আছে যে কার্যকর প্রতিযোগিতামূলক বাজার, এটা একটু ধারণা। আচ্ছা, ওগুলো নিয়ে পরে কথা বলবো না আমরা। তারপর আরো একটা আছে তোমার ওই দ্বিপাক্ষিক একচাটিয়া বাজার আছে একটা, ও বৈষম্যমূলক একচাটিয়া বাজার। ওগুলো যখন আমরা করবো ওগুলো আমরা পরে নিয়ে কথা বলবো। ঠিক আছে সব। আচ্ছা, এখন আমরা আসলে একটু পূর্ণ প্রতিযোগিতা এবং একচাটিয়া বাজারের দিকে একটু লক্ষ্য দেই। এই লিঙ্ক কেটে যাবে, এই অংশটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। লিঙ্ক কেটে গেলে এর মধ্যে কি লোকজন ছুটে যাচ্ছে নাকি? আসল অংশটা এই ছুটে যায়। আচ্ছা, এখন দেখো আমরা এটা কিন্তু তোমরা করবা। করবো বলতে তোমাকে যদি বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতা বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা, তাহলে তুমি কোনটাকে সাজেস্ট করবা? ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকবে। না, ওইটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারের দাম স্থির থাকে। যেমন আমরা এখন আসি, নির্দিষ্ট দাম স্থির থাকে। আচ্ছা, এখন আমি আসলাম যে অর্থাৎ এক্ষেত্রে ক্রেতায় একরকম দ্রব্য বিক্রি করুক, আরো বেশি করুক, কম করুক, যাই করুক না কেন এক্ষেত্রে দাম, অর্থাৎ একটার জন্য যা দাম 20টার জন্য তা দাম, 100টার জন্য তা দাম। অর্থাৎ এখন যদি এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার বিক্রির পরিমাণ কিউ, বিক্রির পরিমাণ যদি 1 2 3 4 5, আমি বেশি নিলাম না, 5 যদি হয় তাহলে এটা কোন বাজার? আগেই বলে দিচ্ছে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এই ক্ষেত্রে দাম কি হবে? স্থির থাকবে। স্থির আমি বললাম দাম 1 এককের জন্য 10 যদি হয় তাহলে 50 এককের জন্য কি 50 হবে? না স্যার 10 হবে। না স্যার 10 হবে। সব হবে 10। তাহলে 1 এর জন্য 10, 2 এর জন্য 10, 3 এর জন্য 10, 4 এর জন্য 10, 5 এর জন্য 10। তোমাদেরকে এখন দ্রুত আমি কাজ দিলাম, এখান থেকে টি আর বের করো, এ আর বের করো, এম আর বের করো, খুব দ্রুত, দেখি কে পারে। এগুলো পূর্বে পড়ানো জিনিস। সেগুলো দেখেই তো করা হয়ে গেছে। হ্যাঁ, ও দেখার সাথে সাথে করা হয়ে গেছে, তারপর করো। স্যার করা হয়েছে। সবাই হওয়ার কথা। মৌমিতা দেখো, মৌমিতা এখানে একটু নজর দাও, ওরা সবাই পারবে। মৌমিতার নজর দাও। রিচি, রিচি কি আসে আর যায়? নেটে তো এত জ্বালা জ্বালায়। এখন 11 জন হয়ে গেছে 14 জনের মধ্যে। একটা হাজিরা দিও তো। হাজিরা দাও মানে আচ্ছা, সবাই এটা হয়েছে তাহলে না? যারা আছেন তাদের হয়েছে। আমি মৌমিতা হয়েছে কিনা, মৌমিতা একটু বলো তো। মৌমিতা, জি স্যার। তোমার হয়েছে এটা? কথা কও। স্যার আপনি কি বলতেছেন বুঝতেছি না। আমি বলছি তোমার এইগুলা বের করা হয়েছে কিনা।
না স্যার করতেছি। আচ্ছা এখন তো আমরা আসি, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে টিআর কত? 10 দ্বিতীয়বার একসাথে বলে যাবে হবে। একসাথে বলবে। তারপর একসাথে 30, 40, 50 30, 40, 50 আর এয়ার 10 ধরো সবগুলো 10 হবে। এমআর সবগুলো 10 10। 10 আচ্ছা তাহলে দেখো এটাকে যদি আমরা চিত্রের রূপ দেই, চিত্রের রূপ দিলে চিত্র আঁকছো, চিত্র আঁকো, কেমন চিত্র হয়? কেনটা চিত্র আঁকো খুব দ্রুত। স্যার আঁকা হয়েছে। কারণ শাখা আরুলি। স্যার আমার সীমা। আচ্ছা তাহলে এটাকে আঁকলে তাহলে বলো টিআর মানে টিআর এর আকৃতি কেমন হচ্ছে? স্যার পি এম আর আর এ আর ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। আর টি আর স্যার ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। গুড, তাহলে টিআর হচ্ছে এরকম, আমি আর রাখলাম না। তাহলে দেখো এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজার। তাহলে মূল কথায় যদি আমি আসি, দেখো পুনঃপ্রতিযোগিতা বাজারে এই লাইনে দেখো যে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এই তিনটা সমান হয়েছে না? তাহলে দেখো পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, এই যে এইটা তিনটা সমান পাইছো, এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজারের শর্ত। ঠিক আছে, আবার দেখো তাহলে দেখো পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর, এটা হচ্ছে পুনঃপ্রতিযোগিতা বাজারের শর্ত। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় পুনঃপ্রতিযোগিতা বাজারের শর্ত কি, আর কোনো কিছু তুমি বলবা না, পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর শর্ত। কোন বাজারকে যদি দিয়ে এরকম একটা তথ্য দিয়ে বলে এটা কোন ধরনের বাজার, তাহলে তুমি কি করবা, তুমি সরাসরি বলে দেবা, যদি তুমি বের করবা কি পি বের করবা, আর বের করবা, এম আর বের করবা, তাই দেয়া থাকুক। যেমন ধরো সাপোজ মনে করে এখানে এই কিউ দেওয়া আছে আর টি আর দেওয়া আছে, টি আর দেওয়া আছে, তাহলে বলছে যে এটা কোন ধরনের বাজার তুমি বলো, তাহলে তুমি টি আর থেকে পি বের করবা, আর বের করবা, এম আর বের করবা। কারণ টি আর কে এই যে কিউ এর পরিমাণ ভাগ দিয়ে এটা বের করবা, আবার এটা কি এই কিউ এর পরিমাণ ভাগ দিয়ে টি আর বের করবা, এটা থেকে বাদ দিয়ে এটা বের করবা। বের করে তারপর তুমি যদি দেখো যে এরকম হয়ে গেছে, তাহলে তুমি এটাকে বলবো কি পুনঃপ্রতিযোগিতা বাজার। ক্লিয়ার? তখন তুমি এটাকে পুনঃপ্রতিযোগিতা বাজার হিসাবে ডিক্লারেশন দিবা। আচ্ছা তাহলে এইটা গেল বাজারের শর্ত। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে টিআর রেখা কেমন হয়, তাহলে আচ্ছা কি হবে? টিআর রেখা ঊর্ধ্বগামী হয়, ডান দিকে ঊর্ধ্বগামী এবং মূল বিন্দু থেকে ওঠে। ঠিক আছে, মূল বিন্দু থেকে ওঠে এবং ডান দিকে ঊর্ধ্বগামী হয়। যদি বলা হয় যে এয়ার রেখার আকৃতি কেমন হয়, তাহলে কি বলবো, সরাসরি এয়ার রেখা ভূমি অক্ষের সমান্তরাল। পি রেখা দাম রেখা কেমন হয়, সরাসরি বলবা যে ভূমি অক্ষের সমান্তরাল হয়। যদি এয়ার রেখা কেমন হয়, আবার বলবা ভূমি অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ কোন বাজারে যদি এই রেখাটা যদি এরকম লম্বা স্ট্রেট একটা রেখা দেখো, তাহলেই তুমি ধরে নেবে এটা পুনঃপ্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে, ধরে নেবা এটা পুনঃপ্রতিযোগিতামূলক একটা বাজার।
এই যে দেখো এইখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে সামনে কিন্তু আগাইতে পারবে না। এই বাজার হচ্ছে চেনার একটা ধাপ, যে এই বাজারটা। আচ্ছা, এখন এটা লাইনটা কেটে যাবে, তার আগে আমি একটু দেই তোমাদেরকে। এটা কি দিয়া, এটা একটু দেখো, সাথে সাথে এটা দেওয়া আছে 10, 9, 8, 7, 6 দিয়া। তোমরা এটা দেখতেছো না, এইখানে টিআর এর মানে এমআর বের করো খুব দ্রুত দিয়া ছবি আঁকো। এটা ওই এই পর্যন্ত তোমরা তো স্যার হয়েছে। আচ্ছা, তাহলে সবাই দেখো, আজকে অনেকেই তো দেখতেছি না, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ক্লাস ছিল। আচ্ছা, তাহলে আমাকে একটু আড়াই বলো, প্রথম ক্ষেত্রে টিআর কত? বলো। 10 তারপর একসাথে বলে যাও, একসাথে বলে যাও, একসাথে। 24, 28, 28, 30। 30 আর 1 10, 9, 8, 7, 6। আর এবার 10, 9, 8, 7, 6। 9 পয়সা বল, এই 9 পয়সা বই, 9 পয়সা বই। স্যার আমি এয়ারটা বলছি ভুলে। ও আচ্ছা, তাহলে এই দেখো, এটা এটা হচ্ছে বের করা। আচ্ছা, বের করা সহজ। এক কথা হচ্ছে এই যে এটা এটার সাথে এটা গুণ দেবা পাবা, এটা এটার সাথে এটা গুণ দেবা পাবা, এটা এটার সাথে এটা গুণ দিলে 10, এটার সাথে এটা গুণ দিলে 18, এটার সাথে এটা গুণ দিলে 24, এটার সাথে এটা গুণ দিলে 28, এটার সাথে এটা গুণ দিলে 30। তারপরে এটা যখন পাবা, এটা পাবা কি টিআর কে এই যে এটা দ্বারা ভাগ দেবা। তো 10 কে যদি 1 দ্বারা ভাগ দাও 10, 18 কে 2 দ্বারা ভাগ দাও 9, আর এটাকে 3 দ্বারা ভাগ দিলে, এটাকে 4 দ্বারা ভাগ দিলে 7, এটাকে 5 দ্বারা ভাগ দিলে 6। আর এটা হচ্ছে বিয়োগফল, এইটার এটার বিয়োগফল 8, এটা এটার বিয়োগফল 6, এটা এটার বিয়োগফল 4, এটা এটার বিয়োগফল 2। তাহলে দেখো এই বাজারের শর্ত কি? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে পি ইকুয়াল টু আর, তাহলে লিখতে পারি আমরা পি ইকুয়াল টু আর। তাহলে এমআর এর অবস্থা কি হবে? এমআর কি হবে? এমআর দেখো কোথায় বড়, এটা বড়, এটা বড়, এটা বড়, কোনটা বড়? এআর বড় না এমআর বড়? এ আর বড়। এআর বড়, তাহলে এআর গ্রেটার দ্যান এমআর। এইটা হচ্ছে একচাটিয়া বাজারের বৈশিষ্ট্য, মানে একচাটিয়া বাজারের বৈশিষ্ট্য না, শর্ত। বৈশিষ্ট্য থাকে অনেকগুলা, আর এটা হচ্ছে একচাটিয়া বাজারের শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে একচেটিয়া বাজারের শর্ত। তাহলে ত্রিভুজ বাজারের শর্ত কি ছিল? পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর, আর এটা ছিল পি ইকুয়াল টু আর গ্রেটার দ্যান এমআর। আর এটা যদি চিত্রে রূপ দিছো তাহলে এটা কেমন হইছে? এটাকে টিআর কি চিত্র বের করো, টিআর বের করো, এআর বের করো, এমআর বের করো। চিত্র কি বের করছো? জি স্যার। আচ্ছা, চিত্র হইলে যারা বের করছো, যারা না পারো তারা বুঝে বুঝে করো। আমাকে লাগলে ফোন দাও বা ওদের সাথে যোগাযোগ করো, ওরা কিন্তু ম্যাক্সিমাম পারে, 1 2 জন পারো না এখানে। আচ্ছা, তাহলে এই যদি এটা রেখা হয়, এই রেখাটা এরকম একটা রেখা হয়েছে নাকি? টিআর এরকম একটা রেখা হয়েছে না? তাহলে দেখো জি স্যার। রেখাটা কেমন হয়েছে? টিআর রেখারও মূল বিন্দু থেকে উঠছে, কিন্তু প্রথমে সে কর্মরা সমান হারে, অর্থাৎ তোমাদের এই পর্যন্ত আসে নাই, তোমাদের এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে সহজ হিসাব, তোমাদেরকে আর হ্রাস হয় নাই, কিন্তু এটা ভবিষ্যৎ হচ্ছে হ্রাস হবে। আচ্ছা, ভবিষ্যৎ পর্যন্ত আমি না গেলাম, তাহলে এটা হচ্ছে ঊর্ধ্বগামী রেখা। কিন্তু এই রেখাটার আকৃতি সম্পর্কে যদি তোমার কাছে জানতে চাই, তাহলে তুমি কি বলবা? এটি কি বক্ররেখা, সরলরেখা? এটি কি সরলরেখা? না স্যার। স্যার বক্ররেখা। আগেরটা ছিল সরলরেখা। তাহলে বক্ররেখা হয় দুই ধরনের বক্ররেখা হয়, একটা হয় উত্তল, না হয় অবতল। তাহলে এইটা কি উত্তল না অবতল? ভূমি অক্ষের দিকে অবতল। অবতল। গুড, তোমরা রেখার আকৃতি সম্পর্কে ভালো জানছো। ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির একটি বক্ররেখা। আরো বলতে পারো ঊর্ধ্বগামী একটি বক্ররেখা, যেটা ভূমি অক্ষের দিকে
অবতল, ঠিক আছে, ভূমি অক্ষের দিকে অবতল একটা বক্ররেখা। তাহলে দেখো, আর যদি আমরা যদি ই পাই, তাহলে এটা সম্পর্কে আমি আইডিয়া পাইলাম এই টিআর সম্পর্কে। তাহলে এয়ারটা কেমন হয়েছিল? এয়ারটা হয়েছিল এই, এইটা হচ্ছিল এয়ার, আর এমআর হচ্ছিল, এইটা হচ্ছিল এমআর। তাহলে দেখো এক্ষেত্রে এআর এবং এমআর উভয়ই নিম্নগামী রেখা, নাকি এরকম আছে না আপনি? জি স্যার। এআর এবং এবার উভয়ই নিম্নগামী রেখা, কিন্তু এআর গ্রেটার দ্যান এমআর, এআর গ্রেটার দ্যান এমআর। এখন এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে, কারণ এগুলো তোমরা আসছোই। এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এই যে পুনঃপ্রতিযোগী বাজারের শর্ত ছিল P ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর, এই যে শর্তটা হয়েছিল, আর এই বাজারের শর্ত হয়েছিল P ইকুয়াল টু এআর গ্রেটার দ্যান এমআর। আমি এবার একটু নিশাদের কাছে বলি যে পুনঃপ্রতিযোগিতায় P ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর এটা কেন হয়েছিল, এর পিছনে কারণ কি? নিশাদ। নিশাদাকে কনফার্ম করো, আমাকে শুনতে পাচ্ছ কিনা? নিশাদ, ও এত যত্ন করে ডাকি জবাব দিয়ে না, কই? নিশাদ, তুমি শুনতেছ আমাকে? আচ্ছা ফিমা বলো তো, এটার পিছনে কারণ কি? স্যার এখানে পি সমান সমান এ আর সমান সমান এম আর হয়েছে কারণ এখানে দাম স্থির রয়েছে কারণ। গুড, এক কথায় উত্তর হচ্ছে দাম স্থির। ঠিক আছে, দাম স্থির, এই কারণে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর হয়েছে। আর যেহেতু এখানে দাম স্থির না, সেই কারণে এটা দাম যেহেতু স্থির না, সেহেতু এক্ষেত্রে দ্রব্যের ক্রয় বাড়িয়ে এই যে মোট উৎপাদন মানে সরি মোট আয় বাড়ানো যায়। তাহলে দ্রব্যের ক্রয় বাড়লে মোট আয় বাড়ে, পূর্ণরাশমান মোট আয় বাড়ে। কিভাবে বাড়ে? পূর্ণরাশমান হারে বাড়ে, ফলশ্রুতিতে এআরও কমে আর এমআরও কমে। আর ওইটা মাত্র কিভাবে? ওইটা মাত্র সমানুপাতিক হারে, ফলে এআরও সমান থাকতো আর এমআরও সমান থাকতো। এর পিছনে আসলে মূল কারণ, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো ডিটেইলস। এর পিছনের আসলে মূল কারণ হচ্ছে পি স্থির, অর্থাৎ দাম স্থির, পি স্থির, এটা হচ্ছে এর পিছনের মূল কারণ। আচ্ছা এই পর্যন্ত আমরা গেলাম, আর কি যে যেটা আলাপ করতে চাইছিলাম আমি ভুলে গেলাম মনে হয়। ও এরপর দেখো, এরপর এই দুই বাজারের বৈশিষ্ট্য নিয়ে যে পার্থক্য আমি বলছি, এই দুই বাজারের বৈশিষ্ট্যগুলো আবার করবা। আমি তোমাদেরকে কিন্তু গতকাল পুনঃপ্রতিযোগিতা বাজারের আমি বৈশিষ্ট্য কথা আমি বলছিলাম। পুনঃপ্রতিযোগিতার বাজারের একটা বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি, দেখি এটা কেমন করলাম। যে পুনঃপ্রতিযোগিতা বাজারের এই যে পুনঃপ্রতিযোগী বা বাজারের এআর রেখা এমআর রেখা আর আকৃতি কেমন হয়? ভূমি অক্ষের সমান্তরাল। এবং এদের মধ্যে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এবং এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন হয়? পরস্পর সমান। কেন সমান হয়? নির্দিষ্ট দাম থাকায়। দাম স্থির থাকার কারণে। তোমাদেরকে গতকাল আমি এরকম আমার এখানে মনে পড়ছে যে বাজারের বৈশিষ্ট্য আমি ভালো করে প্রস্তুতি ছিলাম, এবং আমি এও বলছিলাম যে পুনঃপ্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্য দিয়ে থেকে আমি বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন জিজ্ঞেস করব, এই কথা কি বলছিলাম? জি স্যার। স্যার বলছিলেন অনুধাবন জিজ্ঞেস করবেন। হ্যাঁ ওই তো, সরি, মানে অনুধাবন আমি জিজ্ঞেস করি। এখন আমি দেখি যে দুই একটা প্রশ্ন দেখি কতদূর কি পড়ছো। আচ্ছা পুনঃপ্রতিযোগিতা বাজারে বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত কেন? কারণ এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে, কেউ
মানে বাজারকে প্রভাবিত করতে পারে না। আচ্ছা, এই বাজারে পুনঃপ্রতিযোগিতা বাজারের পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না কেন? স্যার পরিবহন স্যার, ব্যয় যদি দামের বিবেচনা ভিন্নতা করা হতো তাহলে সমজাতীয় যে দ্রব্য সেখানে বিভিন্ন মানে স্থানভেদে পরিবহন ব্যয়ের জন্য দাম বিভিন্ন ধরনের হয়ে যেত, যার ফলে অসামঞ্জস্যতা দেখা দিত। তার জন্য এখানে পরিবহন ব্যয়টা বিবেচনা করা খুব হয় না। সুন্দর বস্তু। পরিবহন ব্যয় বিবেচনা করলে ওইটা হচ্ছে অসামঞ্জস্য দেখা যেত না। তখন হতো যে এক এক জায়গায় এক এক দ্রব্যের দাম এক এক রকম হইতো। তো দাম যদি এক এক রকম হয়ে যায় তখনই আর সেটা কোনো প্রতিযোগিতা বাজার থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে এই যে আগের প্রশ্নটাও তাহলে হয় নাই যে বাহ্যিক বিধিনিষেধ অনুপস্থিত কেন? আসলে প্রথমে জানতে হবে এখানে বিধিনিষেধ কি। বিধিনিষেধ বলতে আসলে বোঝাবে কি কর ভর্তুকি। যদি কোনো কোম্পানিকে যদি কর প্রদান করা হয় তাহলে সেই কোম্পানির দ্রব্যের দাম কমে যাবে, যদি ভর্তুকি দাম বেড়ে যাবে। আর যদি ভর্তুকি প্রদান করা হয়, আমরা কিন্তু চাহিদা যোগান এই চ্যাপ্টার পড়ছি, সমতায় দেখাইছি আমরা করের পরিবর্তনের জন্য দামের কিভাবে প্রভাব হয়, আর তোমার এখন মনে নাও থাকতে পারে ভর্তুকির জন্য কেমন প্রভাব হয়। তো সহজভাবে আমি বলি, কর আরোপ করলে দ্রব্যের দাম বাড়ে আর ভর্তুকি আরোপ করলে দ্রব্যের দাম কমে। তো কোনো দ্রব্যের উপরে যদি কোনো কোম্পানি যদি ভর্তুকি দিত তাহলে সেই কোম্পানির দাম কম হয়ে যেত, কোনো ভর্তুকি যদি কর দিত তাহলে সেই দ্রব্যের দাম কম হয়ে যেত, তাহলে আর দাম আর এক থাকতো না। দাম এক না থাকলেই কোনো প্রতিযোগিতা বাজার আর হবে না। ঠিক আছে, দাম এক না থাকলেই কোনো প্রতিযোগিতা বাজার আর হবে না। হ্যাঁ যাও, বন্ধ করে যাও, কোনো প্রতিযোগিতা বাজারে ব্যত্যয় ঘটবে। তো এক কথায় সহজ জিনিস হচ্ছে, আচ্ছা তুমি যাও যাও আমি করবো, তুমি ওটা ভেঙে যাবে, যাও। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেই সব ঘটনা পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারকে ব্যাহত, অর্থাৎ দামকে ব্যাহত করবে, দামকে একাধিক দাম করে দেবে, সেই সব ঘটনাই এখানে তোমার ই থাকবে না, মানে পূর্ণ প্রতিযোগিতার ব্যতিক্রম ঘটাবে। আচ্ছা, এখন আবার যদি আমি বলি যে এই বাজারে ক্রেতাগণ সচেতন থাকে কেন, দাম বাড়তে ক্রেতাগণের পূর্ণ জ্ঞান থাকে কেন বাজার সম্পর্কে? ওই একই উত্তর। যদি পূর্ণ জ্ঞান না থাকে তাহলে বাজারের দাম সম্পর্কে যদি সে না জানে তাহলে সে বেশি দামে দ্রব্যটা কিনবে। তাহলে একজন বেশি দামে কিনতেছে না জানার কারণে, আর একজন কম দামে কিনতেছে, দাম আবার হেরফের হয়ে গেছে। যেই ঘটনাগুলো, এই ঘটনাগুলো দামকে হেরফের করবে, সেই ঘটনাগুলি মানে পূর্ণ পুঁজির বাজারে থাকবে না। তো আজকে এই পর্যন্ত থাক। হঠাৎ করে তোমাদের স্টুডেন্টরা কমে গেল কেন? স্যার বলো। স্যার উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা এই বৈশিষ্ট্যটার মানে কি? উপকরণগুলোর পূর্ণ গতিশীলতা হচ্ছে, উপকরণ কি? উৎপাদনের উপকরণ কি? জন্য হ্যাঁ, ভূমি শ্রম মূলধন সংগঠন, অর্থাৎ শ্রমিক এই কোম্পানিতে কাজ না করে আর কোম্পানি যেতে পারবে, শ্রমিক এটা এই কোম্পানি কাজ করবে না আর কোম্পানি যাবে। আবার মূলধন এই কোম্পানিতে না দিয়ে সে কেউ চাইলো সে মূলধন এখানে বিনিয়োগ না করে আর কোম্পানিতে বিনিয়োগ করবে, এখানে বিনিয়োগ না করে আর কোম্পানি বিনিয়োগ করবে। এটা হচ্ছে মূলধন উপকরণের গতি পূর্ণশীল, অর্থাৎ এক জায়গায় স্থির থাকবে না, বাধ্যতামূলক না, যেখানে যা ইচ্ছে সেরকম রিমুভ করবে। ঠিক আছে, বিক্রেতাও ইচ্ছে করলে কোনো তার এই ব্যবসা ভালো লাগতেছে না, তার সে বাজার ছেড়ে চলে যেতে পারবে। আবার কেউ মনে করতেছে ওই বাজারে ব্যবসা ভালো, সে এসে বাজারে ঢুকতে পারবে, কিন্তু একচাটিয়া পারবে না। একচাটিয়া পারলে তো আর একচাটিয়া কারবার থাকবে না। আচ্ছা, আবারও তোমাদেরকে আমি পড়া দেই, পূর্ণ প্রতিযোগিতা এবং একচাটিয়া এই দুইটা বিষয় শুধু আজকে, আর এই বাজারগুলা বিভিন্ন বাজারের ধরন বলছিলাম। মূলধন সংগঠন। স্যার, পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র একক বিভাজ্যতা। ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা যায় পণ্যকে, এই পুরো লাইনটা একটু বলো। আচ্ছা, অসংখ্য ক্রেতার কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, এতে অতি ক্ষুদ্র অংশ উৎপাদন ও বিক্রয়। অর্থাৎ এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়, যেমন ওই যে চাল তোমার 1 কেজি 2 কেজি 1 মণ, এই তোমার 15 কেজি, এইভাবেও সে বিক্রি করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তোমার বিক্রি করবে। এটা একদম পাইকারি বাজারটা হবে না, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা যাবে। আচ্ছা, তাহলে আজকে থাক। আরে স্টুডেন্ট সংখ্যা কেমন জানি হয়ে গেল, হয়তো প্রথম দিকে 14 জন ছিল, তারপরে আবার
নেটে ঝামেলা নাকি? আচ্ছা, এটা রেকর্ডিং অবশ্যই স্যার। সবাইকে দিতে বলো। বলো। স্যার কালকের কি কলেজে সবার যাওয়া লাগবে? কলেজে আসা বাধ্যতামূলক না। এখন আমি আসলে আইনের বলে যেতে বলতে পারি না, কারণ এখানে পরিপত্র হয়েছে, যদিও প্রিন্সিপাল স্যার আহ্বান জানায় সবাইকে যেতে বলছে, কিন্তু একটা পরিপত্র হয়েছে যেখানে 5 জনের বেশি যাওয়া যাবে না। এখন তোমরা আসতে পারো, তোমাদের এই থেকে স্যারে বলছে তোমরা আসতে পারো। ঠিক আছে, কলেজ দেখো না, করো নাই, আসলা। স্যার বলো। এই যে রক্ষণশীল বা স্থায়ী দ্রব্যের ক্ষেত্রে মজুদ দামে যোগানের পরিমাণ শূন্য হয় মানে? মজুদ দামে যোগানের পরিমাণ শূন্য হয়। মজুদ দাম বলতে কি দাম কি বুঝাইছে আগে সেটা বলো। ওখানে লেখা কি মজুদ দাম ইকুয়াল টু? স্যার এইটাই সর্বনিম্ন দাম লিখছে না, মজুদ দামের সংজ্ঞা আছে বইতে, তুমি ভালো করে পড়ো নাই। স্যার একটা লাইন আর কি বইয়ের। আচ্ছা, মজুদ দাম হচ্ছে সম্ভবত সেই দাম যেই দামের নিচে কোনো বিক্রেতা পণ্য বিক্রি করবে না। যেই দামের নিচে কোনো বিক্রেতা পণ্য বিক্রি করবে না, মজুদ দাম, অর্থাৎ ওই দামে সমস্ত দ্রব্য সে মজুদ রাখবে। আর একটা দাম হচ্ছে কি দাম? আর একটা দাম হচ্ছে কি দাম যেন আরেকটা এখানে, আর সংরক্ষণ দাম বা মজুদ দাম একই, সংরক্ষণ দাম। দেখো যে দামের নিচে কোনো বিক্রেতা পণ্য বিক্রি করবে না, এই দামকে বলা হয় সংরক্ষণ দাম। আর আর হচ্ছে সর্বোচ্চ সীমা অর্থাৎ সর্বোচ্চ দাম হলো যেই দামে সমস্ত দ্রব্য সে বিক্রি করে দেবে। তাহলে সর্বোচ্চ দামে কোনো তোমার সব যোগান হয়ে যাবে। আর সংরক্ষণ দামে সে আর পণ্য বিক্রি করতে চাইবে না, এর নিচে তো চাইবেই না, ওই দামেও চাইবে না। তাহলে আবার দেখো, সর্বোচ্চ দাম হচ্ছে যেই দামে একজন বিক্রেতা সমস্ত দ্রব্য বিক্রি করতে চাইবে। আর এখানে পুনঃপ্রযোজ্য বাজার যেহেতু একটা নির্দিষ্ট দাম তো থাকবে, অর্থাৎ যেই দামের নিচে কোনো পণ্য সে বিক্রি করতে চাইবে না, সেটা হচ্ছে তার মজুদ দাম। ঠিক আছে, এরপর বইটা ভালো করে পড়ো নাই, বইটা সংরক্ষণ আর মজুদ একই জিনিস, এখানে বইতে সংজ্ঞা ছিল। আজকে থাকুক নাকি? তোমরা বাসায় আবার কালকে একটু প্রশ্ন টশ্ন নিয়ে রেডি করিয়া, আর এই ক্লাসটা সবাই একটু দেখতে বলো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।